স্বাগত ডিবিসি সংবাদে। আর আপনাদের সাথে আছি আমি সুলতানা স্বর্ণা। উৎসবের হাওয়ায় ভাসছে দেশ। সারা দেশে বিনোদন কেন্দ্রে ভিড় ঠাঁই নেই পর্যটন কেন্দ্রগুলোতেও। ঈদের দ্বিতীয় দিনে সকাল থেকেই নানা বয়সী দর্শনার্থীদের ঢল নেমেছে চিড়িয়াখানাগুলোতে। এসেছেন নানা ধরনের পশু পাখি দেখতে। পর্যটন কেন্দ্রগুলোতে রয়েছে মানুষের ভিড়। সূর্যোদয় সূর্যাস্তের বেলাভূমি সাগরকন্যা খ্যাত পটুয়াখালীর কুয়াকাটায় ঈদের দ্বিতীয় দিনেও ভিড় জমিয়েছেন পর্যটক ও দর্শনার্থীরা। সমুদ্রের নোনা জলে গা ভাসিয়ে আনন্দ উন্মাদনায় মেতে উঠতে দেখা গেছে অনেককেই। সৈকতে কেউ গোসল করছেন, কেউ বা তুলছেন ছবি। নওগাঁর ঐতিহাসিক সোমপুর বৌদ্ধবিহার পাহাড়পুরেও দর্শনার্থীদের উপচে পড়া ভিড়। ঐতিহাসিক স্থানটি দেখতে ভিড় করছেন ভ্রমণ পিপাসুরা। রাজধানীর পর্যটন স্থানগুলো থেকে যুক্ত হবেন আমাদের সহকর্মীরা। প্রথমেই যুক্ত হতে চাই সহকর্মী রিফাত তাসনুভার সাথে। তিনি রয়েছেন চিড়িয়াখানায়, এর পাশাপাশি যুক্ত হব তিনি রয়েছেন হাতিরঝিলে, এবং এছাড়াও যুক্ত হব তাহসিনা জেসির সাথে, তিনি রয়েছেন চিড়িয়াখানায়। তাসনুভা, কারা নৌ ভ্রমণে আসছেন এবং কারা নৌ ভ্রমণ আসলে করছেন, দর্শনার্থীদের সাড়াও বা কেমন দেখছেন আপনি সেখানে? স্বর্ণা, আসলে এরই মধ্যে এবারের ঈদের যেহেতু একটি লম্বা ছুটি ছিল, বেশিরভাগ ঢাকার মানুষ কিন্তু যারা এই লম্বা ছুটি পেয়েছেন তারা এই ছুটি উপভোগ করার জন্য ঢাকার বাইরে চলে গিয়েছেন। যেমনটি আমরা দেখছিলাম ঢাকার আগে রেলওয়ে স্টেশন কিংবা বাস স্টেশনগুলোতে গিয়ে প্রচুর মানুষের ভিড় ছিল। তারপরেও যারা ঢাকায় রয়েছেন তাদেরকে আমরা দেখেছি বিভিন্ন বিনোদন কেন্দ্রগুলোতে তারা ভিড় করছেন। বিশেষ করে চিড়িয়াখানায় যাদের শিশু আছে তাদেরকে শিশু পার্কে সমস্ত জায়গায়। আপনারা জানেন যে রাজধানীর আরেকটি বিনোদন কেন্দ্র না হলেও আসলে একটি স্বাচ্ছন্দ্যের জায়গা আছে, একটি স্বস্তির জায়গা আছে, যেখানে গেলে আসলে একটু মুক্ত বাতাস মিলবে বলে আশা করে প্রত্যাশা করে রাজধানীবাসী। সেটি হচ্ছে রাজধানীর হাতিরঝিল। এবছর হাতিরঝিলে একটি ব্যবস্থা রাখা হয়েছে, যেখানে আমরা জানি যে প্রতি বছর জুড়েই কিন্তু হাতিরঝিলে নৌ পারাপার করা হয় সাধারণ যাত্রীদেরকে, কিন্তু এবছর এই 3 দিনের জন্য অর্থাৎ ঈদের 3 দিনের জন্য এই যাত্রী পারাপার বাদ দিয়ে যেটি করা হচ্ছে, তাদেরকে নৌ ভ্রমণের সুযোগ করে দিয়েছে কর্তৃপক্ষ। মাত্র 80 টাকার বিনিময়ে আধা ঘন্টা পরিবার পরিজন নিয়ে অর্থাৎ প্রতিজনে 80 টাকা করে নৌ ভ্রমণ করতে পারবেন নগরবাসী। এই সুবিধাটা কিন্তু অনেকেই নিচ্ছেন, তারা এসেছেন এখানে নৌ ভ্রমণ করার জন্য। এবং এখানে আসলে যদি বলেন যে কারা এসেছে, সব শ্রেণী পেশার মানুষই কিন্তু এখানে এসেছে, বিভিন্ন বয়সী মানুষ কিন্তু এখানে এসেছে সেই নৌ ভ্রমণ করার জন্য। দুপুরের দিকে কিছুটা ভিড় কম ছিল, যেহেতু রোদের তীব্রতা ছিল। বেলা বাড়ার সাথে সাথে বিকালের দিকে সেই ভিড় বাড়তে শুরু করে। পরিবার পরিজন নিয়ে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ সেখানে ঈদ উদযাপন করতে এইখানে ছুটে আসেন, এবং একটির পর একটি বোট ছেড়ে যাচ্ছে, এবং প্রতিটা বোটই আমরা দেখেছি প্রায় প্রতিটা বোটই কিন্তু ফুল ছিল, অর্থাৎ একেবারে যে খালি ছিল তা কিন্তু না, প্রতিটা বোটে। এছাড়া আরেকটি বিষয় আপনাকে হয়তো আমরা দেখাতে পেরেছি যে হাতিরঝিলের যে ব্রিজগুলো রয়েছে সেই ব্রিজগুলোর মধ্যেও কিন্তু যথেষ্ট ভিড় রয়েছে। ব্রিজগুলোর মধ্যে মানুষ আসছেন, দাঁড়াচ্ছেন, এবং এখানে একটি ব্যবস্থা রয়েছে, অর্থাৎ 20 টাকার বিনিময়ে ডিএসএলআর ক্যামেরা দিয়ে তারা ছবি তুলে নিয়ে যাচ্ছেন পরিবার পরিজনের সাথে। ঈদের আনন্দটাকে তারা উপভোগ করছেন এভাবে। তো এই কিন্তু ছিল আমার কাছে হাতিরঝিল থেকে সবশেষ খবরাখবর। স্বর্ণা। অবশ্যই, এবং এবার আমরা যুক্ত হতে চাই মিরপুর চিড়িয়াখানা থেকে। সেখানে রয়েছেন আমাদের সহকর্মী তাহসিনা জেসি। জেসি, বিনোদন কেন্দ্রগুলোর অবস্থা কেমন দেখছেন? জনসমাগম কেমন হয়েছে? আপনারা জানেন যে ঈদের বিনোদনের ক্ষেত্রে ঢাকা চিড়িয়াখানা কিন্তু একটি অন্যতম বিনোদন ক্ষেত্র সবসময় ছিল, এখনও রয়েছে। এবং ঈদের এই কয়েকদিনে কিন্তু লাখ লাখ মানুষের সমাগম ঘটে এই চিড়িয়াখানায়। এবং আজকে আমরা দেখছি যে সকাল থেকে কিন্তু হাজার হাজার মানুষের পদচারণায় কিন্তু এই চিড়িয়াখানা প্রাঙ্গণ মুখরিত হয়ে আছে। বিশেষ করে শিশুরা কিন্তু প্রত্যেকটি ঈদের সময় কিন্তু আবদার করে যে তাদেরকে চিড়িয়াখানা কিংবা পার্ক এসব জায়গায় বেড়াতে নিয়ে যেতে হবে। এবং আমরা আজকে এসে দেখছি যে এই চিড়িয়াখানা প্রাঙ্গণে হাজার হাজার মানুষ, অভিভাবকরা
আপনাদের শিশুদের নিয়ে এসেছেন এবং বিভিন্ন পশু পাখিদের খাঁচার সামনে তারা ভিড় জমাচ্ছেন এবং একটা বিষয় একটু লক্ষণীয় যে আজকে প্রচণ্ড গরম এবং এই গরম উপেক্ষা করেও কিন্তু শিশুরা কিন্তু সেই নির্মল আনন্দ পাচ্ছে চিড়িয়াখানা ঘুরে ঘুরে তারা দেখছে এবং এই যে আপনারা দেখছেন যে আমরা এই মুহূর্তে পাখির খাঁচার সামনে রয়েছি এবং অনেক দেশ বিদেশের পাখি রয়েছে এর মধ্যে এবং শিশুরা কিন্তু অনেক আগ্রহ ভরে এই পাখিগুলো দেখছে। এছাড়া বাঘ সিংহ এসব খাঁচার সামনে তো প্রচুর ভিড় রয়েছে। আমরা একটু কয়েকজন অভিভাবকের সাথে কথা বলতে চাই। আমাদের সাথে কয়েকজন অভিভাবক দেখছেন আপনারা তারা শিশুদেরকে নিয়ে এসেছেন। একটু জানতে চাই যে চিড়িয়াখানাকে কেন বেছে নিচ্ছেন ঘুরে বেড়ানোর জন্য? চিড়িয়াখানাকে বেছে নিতে হচ্ছে আমরা যারা ঢাকায় থাকি তাদেরকে বইয়ের বাহিরে আমরা তাদেরকে প্রাণীগুলো দেখাতে পারি না, তাই ওদেরকে একটু অবসরে তাদেরকে নিয়ে আসি যাতে আমরা ফিজিক্যালি বা বাচ্চাদেরকে পশুগুলো পাখিগুলো দেখাতে পারি। এবং ঢাকার বাহিরে আমাদের যারা যেতে পারি না বা আমাদের যারা কর্মব্যস্ততার কারণে ঢাকায় থাকতে হয় তাদের শেষ আশ্রয় হিসাবে আমাদের এই চিড়িয়াখানায় জীবিত প্রাণীদেরকে দেখানোর জন্য আর কিছু থাকে না। বাইরে অনেক যানজট, ভিতরে প্রচন্ড গরম, সবকিছু মিলে তারপরও কি এত কষ্ট? তারপরও আমরা কষ্টটাকে মেনে নিতে হচ্ছে, কারণ আমাদের এই প্রাণীগুলোকে দেখাতে চাই। অবশ্যই আমাদের এই কষ্ট যেমনটি বলছিলেন যে আমরা আসলে শিশুদেরকে কিন্তু বইয়ের পাতায় সবসময় দেখি এসেছি যে নানান রকম পশু পাখি, নানান রকম প্রাণী এবং সেই পশু পাখিগুলোকে কিন্তু সচক্ষে দেখানোর জন্য কিন্তু তারা আসলে শিশুদেরকে চিড়িয়াখানায় নিয়ে আসতে চান। এবং আপনাদেরকে আরেকটু জানিয়ে রাখতে চাই যে আজকে সন্ধ্যা 7টা পর্যন্ত চিড়িয়াখানা খোলা থাকবে, অন্য সময় চিড়িয়াখানা বিকাল 5টা পর্যন্ত খোলা রাখা হয়। তবে মানুষের যে ঢল তা বিবেচনা করে আসলে কর্তৃপক্ষ সন্ধ্যা 7টা পর্যন্ত চিড়িয়াখানা খোলা রাখার সিদ্ধান্ত নিয়েছেন। এই ছিল আমার কাছে এখানকার সর্বশেষ অবস্থা। শুধুমাত্র ঢাকা নয়, ঢাকার বাইরের বিনোদন কেন্দ্রগুলোতেও দর্শনার্থীদের রয়েছে উপচে পড়া ভিড়। এই মুহূর্তে যুক্ত হতে চাই বান্দরবানের সহকর্মী সৈকত দাসের সাথে। সৈকত, বান্দরবানের পর্যটন স্থানগুলোতে কেমন ভিড় লক্ষ্য করছেন এবং পর্যটকরা যারা এসেছেন তারাও বা কি বলছেন? পার্বত্য চট্টগ্রামের বৃহৎ পর্যটন কেন্দ্র বান্দরবানে অন্য দুটি উপজেলা রাঙ্গামাটি এবং খাগড়াছড়ির চেয়ে সবচেয়ে বেশি পর্যটন কেন্দ্রগুলো কিন্তু বান্দরবানে চলে। সবচেয়ে বেশি পর্যটকরা এখানে ভ্রমণ করেন, কিন্তু গেল 2 বছর যাবৎ কেএনএফের তৎপরতার কারণে এখানে পর্যটকের তেমন সমাগম ঘটেনি। কিন্তু পরিস্থিতি ধীরে ধীরে উন্নীত হওয়ার কারণে এবং দীর্ঘ 9 দিনের ছুটির কারণে এখানে পর্যটকের অনেক সমাগম ঘটছে। এবং গতকালের কথা বলতে গেলে একটা পর্যটকের নীলাচল, সেখানে প্রায় 1,000-1,500-এর উপরেও পর্যটকের সমাগম ঘটেছিল, যেটা ঈদের প্রথম দিনে এবং ঈদের আজ দ্বিতীয় দিনে প্রত্যেকটা পর্যটক কেন্দ্রে এবং ভিড় পরিলক্ষিত হচ্ছে। এবং আমি এখানে ব্যবসায়ীদের সাথে কথা বলেছিলাম, তারা আমাদেরকে জানিয়েছেন যে দীর্ঘ 9 দিনের ছুটি এবং কেএনএফের পরিস্থিতি উন্নীত হওয়ার কারণে এখানে প্রায় পর্যটক আবার আগের মতোই দেখা যাচ্ছে এবং তারা তাদের ব্যবসায় ক্ষতিটা পুষিয়ে উঠতে পারবে। এবং তারা এটাও বলছে যে আগামী 6 এপ্রিল পর্যন্ত বান্দরবানের হোটেল মোটেলের কোনো কক্ষ খালি নাই। এবং তারা আরও একটা বিষয় উপলব্ধি করছেন যে আমি তাদের থেকে জানতে চেয়েছিলাম যে পর্যটকের চাপের কারণটা কি আসলে, এবং তারা আরও একটি বিষয় উল্লেখ করেছেন যে ভারতের ভিসা বন্ধ থাকার কারণে এবং থাইল্যান্ড এবং মিয়ানমারের ভূমিকম্প হওয়ার কারণে যারা ঈদের ছুটিতে যাওয়ার পরিকল্পনা করেছিল তারাও কিন্তু পার্বত্য চট্টগ্রাম মুখী হয়েছে, বিশেষ করে বান্দরবান মুখী, যার কারণে এখানে পর্যটকের সমাগম ঘটছে। আমি জেলা প্রশাসকের সাথে কথা বলেছিলাম এবং তিনি জানিয়েছেন যে এখানে পর্যটকদের নিরাপত্তার জন্য 3 স্তর বিশিষ্ট নিরাপত্তা ব্যবস্থা করা হয়েছে। এবং আমি আরও একটা বিষয় বলে রাখি, বান্দরবানের 7টি উপজেলার মধ্যে আর অন্য 2টি উপজেলা রুমা এবং থানচিতে এখনো পর্যন্ত বিধিনিষেধ আরোপ করা হয়েছে এবং সেটা পরিস্থিতি স্বাভাবিক হলে জেলা প্রশাসন থেকে সেটা উঠিয়ে নিতে পারবে এবং তখন পর্যটকরা ওই 2টি উপজেলার প্রাকৃতিক সৌন্দর্য। দেশের বিভিন্ন স্থান থেকে জানাচ্ছিলেন পর্যটন স্থলগুলোতে দর্শনার্থীদের ভিড় নিয়ে।
এদিকে সারা দেশ যখন মেতে আছে ঈদের ছুটিতে, তখন ঈদের দ্বিতীয় দিনেও রাজধানী ছেড়েছেন অনেকেই। সকাল থেকে কমলাপুর রেল স্টেশন আর বাস টার্মিনালগুলোতে ছিল ভিড়মুখী মানুষের ভিড়, আর ফাঁকা সড়কে যানবাহন চলেছে বেপরোয়া গতিতে। মঙ্গলবার ঈদের দ্বিতীয় দিন, এদিনও রাজধানী ছেড়েছে অনেকেই। সকাল থেকে কমলাপুর রেল স্টেশন আর বাস টার্মিনালগুলোতে ছিল সাধারণ মানুষের ভিড়। আন্তনগর ট্রেন নির্ধারিত সময় ছেড়ে গেলেও বিপত্তি বাধে বিভিন্ন গন্তব্যে যাওয়া কমিউটার ট্রেনের বেলায়। অভিযোগ রয়েছে টিকিট না থাকার অজুহাতে বাড়তি টাকা নেয়ার। কতক্ষণ টিকিট ঠিকই দিছে, দেওয়ার পরে 100 টাকা করে বেশি দিছে, ওনারা টিকিট দিয়ে দিছে 2টা 3টা একসাথে। আসার পরে ওরা টিকিট দিচ্ছে আপনার 2টা স্ট্যান্ডিং, কিন্তু ওর পিছনে যে গেছে ওরা দিচ্ছে সিট, ওই টাকা দিচ্ছে অতিরিক্ত। অকথ্য ভাষায় গালিগালাজ করছে, যেটা মুখে বলার মতো না। আমরা সকাল থেকে আমরা দাঁড়াই রয়েছি, কেন এত শাস্তি দেয় কেন? আর ঈদের সময় জানে যাত্রী ডবল হবে, কেন ট্রেন বাড়ায় না কেন? সিট না থাকলে তো আমরা লাইনে দাঁড়ানোর দরকার নাই, আমরা তো ট্রেনেই টিকিট কাটতে পারি। ওনারা ঘোষণা দিয়ে দেয় যে আমরা সিট দিব না, আপনারা চলে যান, তাহলে তো সবাই এত কষ্ট করে না। আবার কেউ কেউ পরিবারের সাথে ঈদ আনন্দ শেষে রাজধানীতে ফিরছে। করার জন্য দেশে বাড়িতে গেছিলাম, ঈদ শেষ, এখন কাজের উদ্দেশ্যে আবার ঢাকা শহরে চলে আসছি। ব্যবসা বাণিজ্য আছে, কাজকর্ম আছে, এই জন্য আসছি, স্বাচ্ছন্দ্যে আসছি। ঈদেও খুব ভালো হয়েছে, রাস্তাঘাটে কোনো যানজট নাই। যানজট থাকে ঈদের আগে একটু বেশি, ঈদের পরে একটু যানজট কম থাকে, এই জন্য যাওয়া। আজকে আরো বেশি যাত্রী আছে, যারা গেছে এরা এখন বাড়ি থেকে এখন ঢাকা থেকে রওনা দিবে। আরো লম্বা ছুটির কারণে রাজধানীর সড়কগুলো ফাঁকা, এই সুযোগে যানবাহন হয়ে ওঠে বেপরোয়া গতির। মাহমুদুল হাসান নাজিম, ডিবিসি নিউজ, ঢাকা। ব্যস্ত সড়ক মহাসড়কগুলোতে নেই গাড়ির শব্দ, যানজট। যান্ত্রিক কোলাহলে ভরা শহরটি এখন অনেকটাই শান্ত ও নীরব। ঈদের ছুটিতে এমন ফাঁকা এক রাজধানী দেখছেন ঢাকায় রয়ে যাওয়া মানুষজন, আর তারা বলছেন সব সময় এমন ঢাকা হলে পুরো পরিবেশটাই পাল্টে যেত, ঢাকা হয়ে উঠত সত্যিকারের বাসযোগ্য শহর। এ যেন এক অচেনা নগরী। রাজধানী ঢাকার সড়কে নেই চিরচেনা যানজট, নেই গন্তব্যে ছুটে চলার ব্যস্ততা। তবে অন্যরকম এমন ফাঁকা ঢাকায় একটুখানি আনন্দ খুঁজে পেতে পরিবার নিয়ে ঘুরতে বেরিয়েছেন অনেকেই। এমন যানজট মুক্ত পরিবেশে ঘুরতে বেরিয়ে উচ্ছ্বাসিত তারা। যদি 10-15 বছর অভিজ্ঞতা বলি, তাহলে এবারের ঈদ অনেক স্বস্তিদায়ক এবং নিরাপত্তাও অনেক ভালো মনে হচ্ছে। আমি কখনো পরিবার নিয়ে বের হই না, এবার বের হয়েছি। ঈদের ছুটিতে আমরা নারায়ণগঞ্জ 8000 থেকে আমরা আইছি। আমি মেট্রোরে গিয়েছিলাম, জাদুঘরে গিয়েছিলাম, এখন নবো থিয়েটারে আসলাম। ফাঁকা রাজধানীতে যানজট মুক্ত সড়কে গাড়ি চালাতে পেরে খুশি পরিবহন চালকরা। তবে সড়ক ফাঁকা থাকায় গাড়ির বেপরোয়া গতিও দেখা গেছে কোথাও কোথাও। ঢাকা একদম ফাঁকা, ঠিক ভালোই লাগছে গাড়ি চালাইতে। ঘুরতেছে ফিরতেছে, এখন স্বাধীন হয়ে বেড়াচ্ছে, এখন খুব ভালো লাগতেছে, তো যানজট থাকে আর এদিক তো আসা যায় না। অনেক সুন্দর পরিবেশ, অনেক ভালো লাগে, ঘুরতে তো ফ্যামিলি অনেক আরাম লাগে। এদিকে ঈদকে ঘিরে বাসাবাড়ির নিরাপত্তায় বাড়ানো হয়েছে পুলিশের নজরদারি। অলিগলিতে বৃদ্ধি করা হয়েছে পুলিশের টহল। আশা করি আমাদের পরিকল্পনা ছিল সেটা সফল করতে হয়েছে এবং রাজধানী বাইরে অবস্থান করা ঈদের ছুটিতে বাকি দিনগুলোতে আমাদের নিরাপত্তা ব্যবস্থা বহাল থাকবে। ঈদের ছুটি শেষে রাজধানী ঢাকা আবারও তার চিরচেনা রূপে ফিরে যাবে, তবে সে রূপ যেন জীবনবান্ধব হয় এমন প্রত্যাশা সবার। এ যেন এক অচেনা ঢাকা, সড়কে নেই চিরচেনা যানজট, নেই ব্যস্ততা। তাই ফাঁকা ঢাকায় ঘুরতে বেরিয়েছেন রাজধানীবাসী। আর পরিবহন সংশ্লিষ্টরা বলছেন সারা বছর এমন ফাঁকা ঢাকা দেখতে চান তারা। যদিও তা আদৌ বাস্তবায়ন করা সম্ভব কিনা সেটি এখন দেখার বিষয়। কামরুল হাসান, ডিবিসি নিউজ, ঢাকা। 30 ঘন্টায়ও সাতক্ষীরার আশাশুনির বিছট এলাকার বাঁধ সংস্কারের কাজ শুরু হয়নি। বাঁধ ভেঙে যাওয়ায় আনুলিয়া ইউনিয়নবাসীর ঈদের দিন রাত কেটেছে নির্ঘুম। স্বেচ্ছাশ্রমের ভিত্তিতে দীর্ঘ সময় চেষ্টা করেও রিং বাঁধ দিতে পারেনি এলাকাবাসী। আর ঈদের কারণে শ্রমিক সংকট থাকায় কাজ শুরু করতে পারেনি পানি উন্নয়ন বোর্ড। সোমবার রাতে আশাশুনির খোলপেটুয়া নদীর বাঁধ ভেঙে জোয়ারের তোড়ে প্লাবিত হয়েছে 10টি গ্রাম। পানিবন্দী হয়ে পড়ে আনুলিয়া ইউনিয়নের 20,000-এর বেশি মানুষ। ভেসে গেছে 4 শতাধিক মৎস্যঘের, তলিয়ে গেছে 5 শতাধিক বিঘার বোরো ধান। বাড়িঘর ছেড়ে 3 শতাধিক পরিবার আশ্রয় নিয়েছে অন্যত্র। অনেকেই বাড়িঘর ছাড়ার প্রস্তুতি নিয়েছে। স্থায়ী বাঁধ নির্মাণ সহ ভেঙে যাওয়া বাঁধ মেরামতে দ্রুত পদক্ষেপ নেওয়ার দাবি স্থানীয়দের।
এই কয়েকদিন আগেই এই নতুন বাঁধ হয়েছে, বাঁধ হওয়ার পরেও হঠাৎ যখন এখান থেকে একটা ধসে গেছে কিছুটা, যাওয়ার পরে আমরা মানববন্ধন পর্যন্ত করেছি বা ওনাদের কোনো রকম পদক্ষেপ আমরা দেখিনি। প্রতিবারই এই আমাদের এলাকায় যত বেড়িবাঁধ আছে এই বেড়িবাঁধ প্রতি বছর ভাঙন হয় এবং আমাদের এই বেড়িবাঁধ যে টেকসই একটা বেড়িবাঁধ নির্মাণ করার দরকার সেইটা আমরা এখনো পর্যন্ত দেখি নাই। আমরা খুবই বিপদের ভিতরে আছি। আনুলিয়ার 9টি গ্রামের মানুষ কালকে 8টা থেকে বিশট প্রাথমিক বিদ্যালয়ের পশ্চিম পাশ দিয়ে 150 ফুট জায়গা হঠাৎ করে নদীর গর্ভে যাওয়ায় আমরা হাজার হাজার মানুষ ঈদ করতে পারি নাই। অতি জোয়ারের কারণেই ভেঙে গেছে বাঁধ, সংস্কার পদক্ষেপ নেওয়া হয়েছে দাবি পানি উন্নয়ন বোর্ডের। অতি জোয়ারের কারণে আকস্মিক ভেঙে গেছে গতকালকে, এটা এখন ভাটা আসবে কিছুক্ষণ পরে। আমরা চেষ্টা করছি এটা দ্রুত ভাঙন এলাকাটা ক্লোজ করার জন্য। আর সকলের সহযোগিতায় বাঁধ মেরামতের চেষ্টা চালানো হচ্ছে জানান জেলা প্রশাসক। খুলনা থেকে সুপারিনটেন্ডেন্ট ইঞ্জিনিয়ার তারাও চলে আসছেন, তা আমরা সর্বোচ্চভাবে চেষ্টা করছি, পাশাপাশি গ্রামবাসী আমাদেরকে সহায়তা করছে। তো আমরা চেষ্টা করছি যত দ্রুত সম্ভব যেভাবে হোক এটা প্রোটেক্ট করি। বাঁধ দ্রুত সংস্কার করা না গেলে আরও 3টি ইউনিয়ন পানিতে তলিয়ে যেতে পারে আশঙ্কা স্থানীয়দের। ডিবিসি নিউজ ডেস্ক। এ পর্যায়ে জানাতে চাই জনদুর্ভোগের খবর। এ যেন প্রদীপের নিচে অন্ধকার। নগর যখন ইট, পাথর, কংক্রিট বা পিচ ঢালা পথ সাজে, তখন খোদ রাজধানীতে এখনও এমন এলাকা রয়েছে যেখানে সাধারণ মানুষের চলাচলের একমাত্র ভরসা আদি আমলের বাঁশের সাঁকো। এপার ওপারের যোগাযোগের অন্যতম বাহন কেবলই নৌকা। বলছিলাম ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের 75 নম্বর ওয়ার্ডের নাসিরাবাদের কথা, যেখানে নাগরিক সুবিধা বঞ্চিত এখানকার বাসিন্দারা। 8 বছরেও লাগেনি উন্নয়নের ছোঁয়া, কোথাও কোথাও নেই সুপেয় পানির ব্যবস্থাও। দ্রুত অবকাঠামো উন্নয়নের দাবি ছিল স্থানীয়দের। দেখে মনে হতে পারে প্রত্যন্ত কোনো গ্রামের চিত্র, কিন্তু এই দৃশ্য ঢাকার দক্ষিণ সিটি কর্পোরেশনের 75 নম্বর ওয়ার্ডের, আগে যার নাম ছিল নাসিরাবাদ ইউনিয়ন। ঢাকার সঙ্গে এই ওয়ার্ডের যাতায়াতের অন্যতম মাধ্যম ত্রিমোহনী বাজার সংলগ্ন ঝুঁকিপূর্ণ এই বাঁশের সাঁকো, আর দাসেরকান্দি সহ কয়েকটি এলাকায় যাতায়াতের ভরসা নৌকা। অসুস্থ রোগী বা পণ্য পরিবহন সবকিছুই হয় নৌকা দিয়ে। ওয়ার্ড ঘোষণা হয়েছে আজকে প্রায় 10 বছর চলছে, কিন্তু সেই তুলনায় আমাদের যে সমস্যাগুলো আছে এর 10%ও সমাধান হয় নাই। মানুষের স্বাগত আসে যায়, একটা অসুস্থ হলে আপনার এই অসুস্থ রোগীকে সহজে হাসপাতালে নিতে পারে না, নৌকার পথ। সিটি কর্পোরেশন সরকার কইরা দিয়েছে, কিন্তু আমগর তো উন্নয়ন করেনি। বছরের পর বছর পেরিয়ে গেলেও নাগরিক সুবিধা বঞ্চিত স্থানীয়রা। অবকাঠামো উন্নয়ন না হওয়ায় ইন্দারকান্দি, ফকিরখালী, দাসেরকান্দি, বাবুর জায়গা ও ত্রিমোহনী সহ কয়েকটি এলাকার বাসিন্দাদের ভোগান্তি নিত্যদিনের। আমরা ঢাকা কিন্তু ঠিকানা দেই, আসলে কিন্তু আমরা কিন্তু ঢাকা পাইনি, আমি কিন্তু ওখানে কিন্তু গেলাম। নদীর পানিও দূষণ, পচা, রাতের বেলা সন্ধ্যার পরে মশার লাগিয়া কোনো মানুষ দিন এদিকে বসবো, এরকম পরিবেশ থাকে না। আমাদের সমাধানটা আজ পর্যন্ত কেউ করে নাই। অনেকে আসে এদিকে আসে মন্দিরের দেখে যায়, কিন্তু কিছু করে না তারা। 75 নম্বর ওয়ার্ডে উন্নয়ন না হয় সাবেক মেয়র ফজলে নূর তাপসকে দুষছেন সাবেক কাউন্সিলর। তাপস সাহেব আইসা 2টা ব্রিজ আরো 3টা রাস্তা টেন্ডার সে বাতিল করে, ওয়ার্ক অর্ডার বাতিল করে। প্রতি বছরই চাহিদাপত্র দিতাম, প্রত্যেকটা সেক্টরেই আমরা পিছিয়ে আছি। এইটা গত 5 বছর আমি তাপস সাহেবকে বুঝাইতে পারিনি। 2017 সালে ঢাকার দক্ষিণ সিটি কর্পোরেশনের সীমানা বাড়িয়ে নাসিরাবাদ ইউনিয়নকে 75 নম্বর ওয়ার্ড হিসেবে যুক্ত করা হয়। রাকিব হোসেন, ডিবিসি নিউজ, ঢাকা। ঢাকা দক্ষিণ সিটির 75 নম্বর ওয়ার্ডে রয়েছে আরও অনেক দুর্ভোগ। সেখানকার জনজীবনের চিত্র তুলে ধরতে সরাসরি আমাদের সাথে যুক্ত হবেন সহকর্মী রাকিব হোসেন। রাকিব, এত বছরেও কেন যাতায়াত ব্যবস্থার উন্নতি হয়নি? স্থানীয়রা কি বলছেন আর জনপ্রতিনিধিরাই বা কি বলছেন?
ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের ৭৫ নম্বর ওয়ার্ড এই নাসিরাবাদ এলাকায় এখানকার দাসেরকান্দি ফকিরখালী সহ বেশ কয়েকটি এলাকার মানুষকে কিন্তু বাঁশের সাঁকো এবং নৌকা দিয়ে চলাচল করতে হয়। এটা কিন্তু গত ৮ বছর ধরে এই সমস্যার সম্মুখীন হচ্ছে যখন সিটি কর্পোরেশনের এটাকে আওতায় আনা হয়। একটা বিষয় একটু জানিয়ে রাখি যে অসুস্থ রোগী যদি হয় অথবা পণ্য পরিবহনের ক্ষেত্রেও কিন্তু নানা ধরনের ভোগান্তির শিকার হতে হয় এখানকার মানুষের। এই যে জনদুর্ভোগ, এই দুর্ভোগের বিষয় তারা বিগত সময় যারা জনপ্রতিনিধির দায়িত্ব পালন করেছেন তাদের কাছে ধর্ণা দিয়েও কোনো সুফল মেলেনি। ফলে এই যে ভোগান্তিটা সেটা কিন্তু নিত্যদিনের। এখানে স্থানীয় কয়েকজন বাসিন্দাদের সঙ্গে আমরা একটু কথা বলবো এবং জানার চেষ্টা করব যে আসলে এই যে সমস্যা, এই সমস্যাটার কারণটা কি একটু যদি বলেন। অনেক মন্ত্রী মিনিস্টার এই জীবনে বহুত আইছে, আবার পরও কেউ সবাই আশা ভরসা দিয়েছে, অন্তর হয় নাই। আমি কই যে এই দাসেরকান্দি ফকিরখালীর লোক অসুখ বিসুখ হইলে আওয়াটা অনাঙ্গ বিরাট একটা ক্ষতি, কিন্তু সরকার যদি আঙ্গ দিকে একটু চাইতো, কামটা যদি ব্রিজটা যদি আঙ্গুর করে দিত খুব উপকার হইতো আঙ্গ। একটু আরেকজনের কাছে একটু যেতে চাই, আপনার কাছে একটু যেতে চাই, যদি বলেন যে আসলে বিগত সময় যারা জনপ্রতিনিধি এখানে স্থানীয় কাউন্সিলর ছিলেন তাদের কাছে আপনারা এই ব্রিজের সম্পর্কে এবং এখানের যে আপনাদের রাস্তাঘাটের যে কাঁচা রয়েছে, তারপর নানা ধরনের পানির সংকট রয়েছে, সব সংকটের বিষয় আসলে জানানো হয়েছে কিনা এবং তার পরবর্তী টাইমে তারা কি বক্তব্য দিয়েছেন এই বিষয়ে আপনাদের? আমরা অনেকবার মন্ত্রী মিনিস্টারের কাছে আবদার করছি এবং লিখিত আবদারও করছি। আমাদের কোনো আশ্বাস দিচ্ছে খালি এই দিব করতে করতে এক ধরনের সময় কেটে গেছে। কিন্তু এটা আমাদের সরকারে এমন কোনো বাসের ব্রিজের আমরা নিজেরা টাকা পয়সা উঠাইয়া আমরা দিয়া লই। অনেক লোকের চলাচল দেখছেন, কত লোক আমাদের এখানে যোগাযোগ, আমরা পানিটার মধ্যে হাতটা পর্যন্ত দিতে পারি না। এরকম অসুবিধার মধ্যে আমরা খুব কষ্টের মধ্যে আছি। একটা রুগী হইলে আমরা কান্দ করে পার করানো লাগে, পার করতে যত কষ্ট হয়। আমরা অনেক ইয়ার মধ্যে আছি, মন্ত্রী মিনিস্টারের কাছে কইলেও আমরা কোনো সুফল পাইতেছি না। আপনাদের এখন প্রত্যাশা কি? আমাদের এখন প্রত্যাশা হইল আমাদের এই ব্রিজটাও হয়ে গেলে আমাদের খুব উপকার হইতো এবং আমরা সিটি কর্পোরেশনের নিচে অনেক বছর 8-10 বছর। আপনাকে ধন্যবাদ। আপনি যেটা বলছেন সেটা আমরা বুঝতে পারছি যে আসলে এখানকার স্থানীয় যেসব বাসিন্দা রয়েছেন কয়েক হাজার, তাদের আসলে একটাই দাবি যে এই যে সাঁকোর যেই বাঁশের সাঁকোটি রয়েছে সেখানে একটা ব্রিজ নির্মাণ এবং যেসব রাস্তাঘাট রয়েছে সেগুলো সংস্কারের পাশাপাশি যে কাঁচা রাস্তাগুলো সেগুলো পাকা করা এবং নানা ধরনের যেসব জনদুর্ভোগ রয়েছে এবং তারা নাগরিক সেবা থেকে বঞ্চিত হয়েছেন, এসব সমস্যার সমাধান তারা প্রত্যাশা করছেন। তারা চান যে সমস্যার সমাধানের মাধ্যমে তাদের জীবনমানের উন্নয়ন ঘটানো হোক। এই ছিল নাসিরাবাদ এলাকা থেকে সবশেষ। সহকর্মী রাকিব আমাদের সাথে যুক্ত ছিলেন ঢাকা দক্ষিণ সিটির ৭৫ নম্বর ওয়ার্ড থেকে। ঈদের দ্বিতীয় দিনেও দেশের পর্যটন কেন্দ্রগুলোতে দর্শনার্থীদের উপচে পড়া ভিড়। রমজানের পুরো 1 মাস পর্যটক শূন্য থাকার পর কাঙ্ক্ষিত সংখ্যক পর্যটক সমাগম হওয়ায় খুশি হোটেল মোটেল সহ পর্যটন সংশ্লিষ্ট ব্যবসায়ীরা। তাদের নিরাপত্তা ও হয়রানি রোধে সার্বিক ব্যবস্থা নেয়ার কথা বলেছেন টুরিস্ট পুলিশ ও প্রশাসনের সংশ্লিষ্টরা। লাখো পর্যটকের পদচারণায় মুখরিত হয়ে উঠেছে সৈকত নগরী কক্সবাজার। সকাল থেকে সৈকতের সুগন্ধা সহ সবকটি পয়েন্ট লোকে লোকারণ্য। কোলাহলময় যান্ত্রিক জীবনের অবসাদ কাটাতে ছুটে এসেছেন বলছেন ভ্রমণ পিপাসুরা। আল্লাহর মহান সৃষ্টি দেখতে পেরে খুবই ধন্য, আমার ফ্যামিলিকে নিয়ে আসতে পেরে খুব ভালো লাগে। ঈদের ছুটিতে কক্সবাজারে বিপুল সংখ্যক পর্যটক সমাগম ঘটেছে, জানালেন এই হোটেল মালিক। 50% হোটেল বুকিং আজকে রয়েছে, আগামীকাল থেকে এটা 7 ডে থেকে আসে এবং পরশু থেকে শতভাগ বুকিং আমরা আশা করতেছি। আমরা যারা পর্যটন ব্যবসায়ীরা আছি, যে ক্ষতি হয়েছে রমজান মাসে আমাদের ব্যবসা হয় নাই, এটা ক্ষতি খুশি আমরা লাভের মুখ দেখবো বলে আমরা মনে করি। ঈদের টানা 9 দিনের ছুটিতে বান্দরবনে পর্যটন কেন্দ্রগুলোতে লক্ষ্য করা যায় পর্যটকের ভিড়। ফার্স্ট টাইম আসলাম, অনেক কিছু ফিল করতেছি, যে আসাটা খুবই দরকার ছিল আমাদের। এই প্রকৃতির প্রেম থেকে আমার আসলে ঈদের আনন্দটা এখানে ভাগাভাগি করে নেওয়া। জেলা প্রশাসক জানান আইন শৃঙ্খলা বাহিনী সতর্ক, বিশেষ নজর দেয়া হয়েছে রুমা ও থানচিতে আইন শৃঙ্খলা পরিস্থিতির অস্বাভাবিক বিষয়গুলোকে। কিছু অসাধু ব্যবসায়ী আছে যারা এই বিভিন্ন সিজনকে কেন্দ্র করে তারা একটু বেশি মুনাফা করার চেষ্টা করে, সেই বিষয়গুলো আমরা যখনই কোনো কমপ্লেইন পাই সাথে সাথে আমরা এগুলো অ্যাড্রেস করে সমাধানের চেষ্টা করি। এদিকে ঈদের ছুটিতে পর্যটন নগরী পটুয়াখালীর কুয়াকাটা পর্যটকদের পদচারণায় মুখরিত হয়ে উঠেছে।
পর্যটকদের নিরাপত্তা নিশ্চিত করতে কুয়াকাটায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করার কথা জানান এই পুলিশ কর্মকর্তা। মূলত ঈদ উদযাপন করার জন্য পটুয়াখালীতে আসছি, আর কুয়াকাটা মানে এক কথায় অসাধারণ। ফ্যামিলি নিয়ে মূলত এখানে আসা ঈদ উদযাপন করার। এদিকে রাঙ্গামাটিতে পর্যটন কর্পোরেশনের ঝুলন্ত সেতু, পলোয়েল পার্ক, আরণ্যক সাজেক সহ বিভিন্ন স্পটে দেখা যায় পর্যটকদের ভিড়। প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে পেরে আনন্দের কথা জানান পর্যটকরা। রাঙ্গামাটি সুন্দর, আমরা আগেও আসছি, আবার আসলাম, ভালো, আসলেই খুব সুন্দর, ভালো লাগছে, খুব মজা করছি, আমরা বাচ্চা কাচ্চা নিয়ে আসছি, খুব ভালো লাগছে। পর্যটকদের আগমনে বিগত বছরের চেয়ে ভালো ব্যবসা করবেন বলে প্রত্যাশা করছেন পর্যটনের এই কর্মকর্তা। লম্বা দীর্ঘ ঈদের ছুটিতে প্রায় আমাদের 60 থেকে 70% রুম বুকিং হয়ে গেছে। আশা রাখছি গত বছরের তুলনায় এবছর রেকর্ড সংখ্যক পর্যটক রাঙ্গামাটিতে আসবে। অন্যদিকে নগরীর যান্ত্রিক জীবন পিছনে ফেলে পরিবার পরিজন নিয়ে পর্যটকরা ভিড় করছেন নওগাঁর সম্পর বৌদ্ধবিহারে। তাদের জন্য সেখানে আবাসিক হোটেল মোটেল নির্মাণের দাবি দর্শনার্থীদের। সাইমা আক্তার, টিবিসি নিউজ ডেস্ক। একটি শক্তি ক্ষমতায় থাকার জন্য নতুন নতুন পন্থা বের করছে, কিন্তু ফ্যাসিস্টরা দাঁড়াতে পারেনি। এই শক্তিও যাতে দাঁড়াতে না পারে সেজন্য বাংলাদেশের মানুষ প্রস্তুত রয়েছে বলে জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। সকাল থেকে চট্টগ্রাম মহানগরীর মেহেদীবাগের বাসভবনে মেজবানের আয়োজন ও দলীয় নেতাকর্মীদের সাথে কুশল বিনিময়ের সময়ে কথা বলেন তিনি। ফ্যাসিবাদের পতনের পর জেল জুলুম মামলায় জর্জরিত নেতাকর্মীরা মুক্ত পরিবেশে এবার ঈদ উদযাপন করতে পারছেন বলেও জানান তিনি। সাধারণ জনগণ দেশের মালিকানা ফিরে পেলে কাঙ্ক্ষিত লক্ষ্য অর্জন হবে বলেও জানান বিএনপির এই সিনিয়র নেতা। হাজার হাজার নেতাকর্মীর মধ্যে যে উচ্ছ্বাস, এটা তো আমরা বিগত বছরগুলোতে দেখতে পাইনি। এই বাংলাদেশের জন্য আমরা গত 16 বছর যুদ্ধ করেছি, জেল খেটেছি, গুম খুন হত্যার শিকার হয়েছি। আমাদের যে গণমানুষের মালিকানার যে বিষয়টা, সেটা ফিরিয়ে আনতে হবে। জাতীয় নির্বাচনকে সামনে রেখে চট্টগ্রামের বিভিন্ন সংসদীয় আসন ঘিরে সরব বিএনপির সিনিয়র নেতাদের সন্তানরা। নিজ নিজ এলাকায় তৃণমূলের নেতাদের নিয়ে জোর তৎপরতা চালাচ্ছেন তারা। কেউ গত 15-16 বছর ধরে নেতাকর্মীদের বিরুদ্ধে হওয়া মামলার নিষ্পত্তিতে কাজ করছেন, কেউ বা আবার বাবার অনুপস্থিতিতে তৃণমূলকে শক্তিশালী করতে কাজ করছেন। পুরনো ধারা ভেঙে রাজনীতিতে গুণগত পরিবর্তন আনতে চান সবাই। বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বন্দর পতেঙ্গা মিলে চট্টগ্রাম 11 আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হয়ে মন্ত্রীর দায়িত্ব সামলাচ্ছেন পোরখাওয়া এই রাজনীতিক। তার সন্তান বিএনপির আন্তর্জাতিক বিষয়ক উপকমিটির সদস্য ইসরাফিল খসরু মাহমুদ চৌধুরী বাবার পদাঙ্ক অনুসরণ করে দলীয় নেতাদের সংগঠিত ও গবেষণা দলের বিভিন্ন কার্যক্রম ছড়িয়ে দিতে ওয়ার্ডে ওয়ার্ডে কাজ করছেন। আমাদের মূল কাজ হলো রাজনীতিতে নতুন কিছু আনা, নতুন কিছু সংযুক্ত করা এবং নতুনভাবে মানুষের স্বপ্ন দেখা। বিশেষ করে আমরা যারা রাজনৈতিক পরিবারের সন্তান, আমাদের কিন্তু মানুষের প্রতি রেসপন্সিবিলিটি আছে, কারণ এই দেশটা কিন্তু আমাদেরকে সব কিছু দিয়েছে। চট্টগ্রামের আরেক বর্ষিয়ানো রাজনীতিক বীর মুক্তিযোদ্ধা আব্দুল্লাহ আল নোমান মৃত্যুর আগ পর্যন্ত তিনি সামলেছেন বিএনপির ভাইস চেয়ারম্যানের পদ। 1991 ও 2001-এর নির্বাচনে জয়ী হয়েছেন কোতোয়ালি থেকে। তার ছেলে সাইদ আল নোমান বিদেশে উচ্চশিক্ষা শেষে চট্টগ্রামে ফিরে গড়েছেন বিশ্ববিদ্যালয়। রমজান ও ঈদে চট্টগ্রাম 10 আসনের বিভিন্ন ওয়ার্ডে কর্মসূচি করেছেন তিনি। রাখতে চান বাবার কাজের ধারাবাহিকতা। আমার পরিকল্পনার কাজ আমি বহু আগে থেকে শুরু করে দিয়েছি। আমি মানুষের সাথে ছিলাম, চট্টগ্রামেই আছি, চট্টগ্রামেই 20 বছর ধরে প্রতিষ্ঠান করছি এবং এখানেই থাকবো। মানুষ সিদ্ধান্ত নেবে আমাকে তারা কোথায় দেখতে চায়। বিএনপির আরেক ভাইস চেয়ারম্যান মীর মোহাম্মদ নাসির উদ্দিন মেয়রের পাশাপাশি হয়েছিলেন মন্ত্রীও। তার ছেলে মীর মোহাম্মদ হেলাল উদ্দিন বিএনপির চট্টগ্রাম বিভাগের সহ সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন। এক যুগের বেশি সময় ধরে নিজ এলাকা হাটহাজারীতে দলীয় নেতাদের সংগঠিত করতে কাজ করছেন মীর হেলাল। প্রতিটি প্রোগ্রাম আমি রাজপথে করেছি এবং ব্যাপক পরিমাণ লোক সমাবেশ হয়েছে। এখনও একই ধারাবাহিকতা আমি কাজ করে যাচ্ছি। স্বাভাবিক একজন রাজনৈতিক কর্মী হিসেবে নিজের জনপ্রিয়তা যদি যাচাই বাছাই করতে চাই, এটা তো নির্বাচন ছাড়া আর কোনো মাধ্যম নেই।
এছাড়া চট্টগ্রাম 5 আসনে সাবেক হুইপ ও বিএনপি নেতা ওয়াহিদুল আলমের মেয়ে ব্যারিস্টার শাকিলা ফারজানা ও চট্টগ্রাম 7 রাঙ্গুনিয়া আসনে বিএনপি নেতা সালাউদ্দিন কাদের চৌধুরীর ছেলে হুম্মাম কাদের চৌধুরীও নিজ নিজ এলাকায় সরব। মুজিবুল হক, ডিবিসি নিউজ, চট্টগ্রাম। এবার থাকছে খেলার খবর। প্রথমেই ক্রিকেট। দীর্ঘ 18 বছর অস্ট্রেলিয়া সফর করতে যাচ্ছে 18 বছর পর অস্ট্রেলিয়া সফর করতে যাচ্ছে বাংলাদেশের জাতীয় ক্রিকেট দল। 2026 সালের আগস্টে অনুষ্ঠিত হবে এই সিরিজটি। খেলা হবে অস্ট্রেলিয়ার নর্দার্ন টেরিটরিতে। সবশেষ 2008 সালে অস্ট্রেলিয়া সফর করেছিল বাংলাদেশ। এরপর ঘরের মাটিতে দ্বিপাক্ষিক সিরিজ খেলা হলেও অজিদের ডেরায় খেলা হয়নি শান্ত মিরাজদের। 2027 সালে একই সিরিজ খেলার কথা থাকলেও টেস্ট ক্রিকেটের 150 বছর পূর্তিতে অস্ট্রেলিয়া ও ইংল্যান্ড বিশেষ টেস্ট ম্যাচের কারণে সিরিজটি 2026-এ এগিয়ে আনা হয়েছে। ফরম্যাট এখনও চূড়ান্ত না হলেও জানা গেছে 2 ম্যাচের টেস্ট সিরিজ খেলবে 2 দল। ডিবিসি সংবাদে ছিল এখনকার মতো। ডিবিসি নিউজের সংবাদগুলো পড়তে ভিজিট করুন dbcnews.tv, এছাড়া ভিজিট করুন ডিবিসি নিউজের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল। সাথেই থাকুন।